যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ভয়াবহ বোমা হামলা ইসরায়েলের। নিহত 18, আহত অর্ধশতাধিক। হামাসের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ। COP30 সম্মেলনের আগে ব্রাজিলে পুলিশের ব্যাপক অভিযানগুলিতে নিহত 64। দেশ জুড়ে তীব্র সমালোচনা। মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার ঘোষণা সরকারের। এবং শক্তিশালী হারিকেন মেলিসার তাণ্ডবে লণ্ডভণ্ড জামাইকা উপকূল, ভয়াবহ জলোচ্ছ্বাস। ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মন্থার আঘাত, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি ও গাছপালা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত ও 50 জন আহত হয়েছেন। একযোগে গাজা সিটির সাবরাপাড়া থেকে খান ইউনিস পর্যন্ত বোমা বর্ষণ করে দখলদার বাহিনী। এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে উপত্যকায় পুনরায় হামলা শুরুর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হামলার পরও যুদ্ধবিরতি টিকে আছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। আবারও আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে আকাশপথে জোরদার হামলা চালায় ইসরায়েল। গাজা সিটির সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পশ্চিম তীরের শরণার্থী শিবিরেও হামলা হয় আল শিফা হাসপাতালের আশপাশে। কামান থেকে গোলা ছোড়া হয় দের আল বালা এলাকার বিভিন্ন স্থানে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। হামলার কিছুক্ষণ আগেই রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন তিনি। তবে হামাস এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সংগঠনটি জানায় রাফা সীমান্তের কোনো হামলার সঙ্গে তারা যুক্ত ছিল না। এরই মধ্যে গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গাজায় সর্বশেষ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকেই জানিয়েছিল ইসরায়েল। স্পষ্ট লঙ্ঘন সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন যুদ্ধবিরতি যুদ্ধবিরতি এখনও বজায় আছে, তবে ছোটখাটো সংঘর্ষ হবে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েল হামাসের হামলার জবাব দিচ্ছে বলেও জানান ভ্যান্স। যদিও ওয়াশিংটন এখনও ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় কোনো কঠোর সমালোচনা করেনি। ইসরায়েলের সর্বশেষ হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় নাগরিক হতাহতের খবর গভীর উদ্বেগের বিষয়। আবারও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আঙ্কারা। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি তদন্ত কমিশনের প্রধান জানান, এই হামলা গাজায় ইসরায়েলের স্থায়ী সামরিক দখল প্রতিষ্ঠা ও জনসংখ্যা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়া ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালালে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। সোমবার এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। একই সঙ্গে ইউরোপে 600টি F-35 যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণাও দিয়েছেন। ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে যে সংশয় দেখা দিয়েছে তা গুরুত্বহীন বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী। একই সঙ্গে রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখার ভুল যেন কেউ না করে সে বিষয়ে সতর্ক করেন ফ্রাঙ্কেন। রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা অনেক বাড়িয়েছে। তাদের যুদ্ধ অর্থনীতি এখন ন্যাটোর সব দেশ মিলে যত গোলাবারুদ তৈরি করে তার 4 গুণ উৎপাদন করছে বলে উল্লেখ করেন থিও ফ্রাঙ্কেন। বিশ্ব জলবায়ু সম্মেলন COP30 ঠিক আগেই রক্তাক্ত অভিযান শুরু হয় রিও ডি জেনেরোতে। মঙ্গলবারের এই অভিযানে নিহত হয়েছেন অন্তত 64 জন। প্রাণ হারিয়েছেন পুলিশের 4 সদস্য। কমান্ডো ভারমেলো নামের এক সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে এই অভিযান চালানো হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। বিশ্ব জলবায়ু সম্মেলন COP30 আগে এই অভিযান ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। মঙ্গলবার ভোরে ব্রাজিলের রিও ডি জেনেরোর আলেমাও ও পেনহা ফাভেলা এলাকায় হঠাৎ করে শুরু হয় অভিযান। 2500-এর বেশি পুলিশ ও 32টি সাঁজোয়া যান অংশ নেয় এই অভিযানে। রাজ্য সরকার জানায়, অভিযুক্ত অপরাধ চক্র ভারমেলো গ্যাংকে নির্মূল করতে তাদের এই অভিযান।
গভর্নর ক্লাউদিও কাস্ত্রো সামাজিক মাধ্যমে জানান তারা মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অটল থাকবে। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং 2.5 শতাধিক গ্রেফতার ও তল্লাশি পরোয়ানা কার্যকর করার চেষ্টা চলছে। অভিযানের কারণে অন্তত 50টি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হয়। গোলাগুলির কারণে শহরের একাধিক বাস রুট পরিবর্তন করতে হয়েছে। নিহতদের বেশিরভাগই মাদক চক্রের সঙ্গে যুক্ত বলে দাবি কর্তৃপক্ষের। এই অভিযানকে কেন্দ্র করে নতুন করে মানবাধিকার বিতর্ক দেখা দিয়েছে, কারণ COP30 প্রস্তুতিতে থাকা রিও আগামী সপ্তাহে আয়োজন করতে যাচ্ছে C40 মেয়র সম্মেলন এবং প্রিন্স উইলিয়ামের আর্থশট পুরস্কার অনুষ্ঠান। তাদের এই অভিযান ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিরল খনিজের বিনিময়ে জাপানের সঙ্গে $550 বিলিয়ন চুক্তি সই করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই চুক্তি সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিক্যাপ ক্রয় করবে জাপান, অন্যদিকে খনিজ পাবে যুক্তরাষ্ট্র। এদিন জাপানি পণ্যে 15% শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। বৈঠকে সামরিক সক্ষমতা বাড়াতে দুই দেশের মধ্যে সমঝোতাও হয়। টোকিও সফর শেষে এপেক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় যাবেন ডোনাল্ড ট্রাম্প। টোকিওতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো সামনাসামনি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। মঙ্গলবারের দ্বিপাক্ষীয় বৈঠকের পর যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। এছাড়া রেয়ার আর্থ বা গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিরাপত্তা বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিও স্বাক্ষর করা হয়। এই চুক্তির লক্ষ্য হল খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বৈঠকে তাকাইচি যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগের কথা জানান, যার মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, গ্যাস, সয়াবিন ও পিকআপ ট্রাক ক্রয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জাপানি পণ্যের উপর 15% শুল্ক আরোপের সমঝোতা হলেও তা এখনো কার্যকর হয়নি। দুই পক্ষই বাণিজ্যে ভারসাম্য আনার এবং বাজারকে আরো ন্যায্য ও উন্মুক্ত রাখার বিষয়ে একমত হন। জাপানের নতুন প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প বলেন, তাকাইচির নেতৃত্বে দেশটি আরো শক্তিশালী হবে। তাকাইচি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার প্রতি ট্রাম্পের অটল প্রতিশ্রুতি প্রশংসনীয়। তিনি আরো বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিলেই গড়ে উঠবে জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গোল্ডেন এজ। জাপানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিত্র দেশ আখ্যা দিয়ে দেশটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান ট্রাম্প। তাকে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ব্যবহৃত গল্ফ পটার ও সোনার পাতায় মোড়ানো একটি বল উপহার করেন তাকাইচি। এদিন তাকাইচিকে সঙ্গে নিয়ে ইয়োকোসুকার মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করেন ট্রাম্প। সেনাদের উদ্দেশ্যে বলেন, যে কোনো যুদ্ধ নামলে যুক্তরাষ্ট্রই জিতবে। এ সময় তার প্রশাসনের শুল্ক নীতির সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের জাপান সফর শুরু হয় সোমবার। পৌঁছে জাপানের সম্রাটের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন তিনি। বুধবার দক্ষিণ কোরিয়ায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে মিয়ানমারের সেনা শাসনের নিন্দাও জানান তিনি। বলেন, দেশটিতে বেসামরিক শাসনে ফেরার বিশ্বাসযোগ্য পথ খুঁজে বের করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যে আসিয়ানের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে চীন। 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনে উঠে আসে মিয়ানমার প্রসঙ্গ। নিজের বক্তব্যে জোটের সদস্য দেশগুলোকে মিয়ানমারের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মিয়ানমারে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলা রক্তক্ষয়ী সংঘাতের নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, এটি দেশটিতে একের পর এক বিপর্যয় ডেকে এনেছে, হুমকিতে ফেলেছে গোটা অঞ্চলের স্থিতিশীলতাকেও। আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, কেউ বিশ্বাস করে না মিয়ানমারের সেনা শাসকরা যে নির্বাচনের আয়োজনের কথা বলছেন তা মুক্ত ও সুষ্ঠু হবে। আসিয়ানের গৃহীত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে গুতেরেস বলেন, সেনা শাসকরা এই পরিকল্পনা কার্যত উপেক্ষা করেছে। মিয়ানমারে বর্তমানে সংঘাতের মধ্যে নির্বাচনের আয়োজনের প্রচেষ্টা চলছে। মিয়ানমারের পরিকল্পিত এই নির্বাচন না অবাধ না সুষ্ঠু। এই মানদণ্ডের ভিত্তিতে আমরা এমন কোনো প্রক্রিয়ায় পর্যবেক্ষক পাঠাবো না যাকে আমরা নির্বাচন হিসেবে স্বীকৃতি দিই না।
and at the same time to pave the way for a political evolution. সম্মেলনে চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তি হচ্ছে। মঙ্গলবার কুয়ালালামপুরে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় এই চুক্তি। এ সময় চীনা প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির তীব্র সমালোচনা করেন। বিশ্লেষকরা বলছেন, আসিয়ান সম্মেলনের একদিকে যেখানে মানবাধিকারের প্রশ্নে চাপ দিচ্ছে মিয়ানমারের সেনা শাসনের ওপর, অন্যদিকে বাণিজ্যের নতুন অক্ষ গড়ে তুলছে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া, যা যুক্তরাষ্ট্রের একক বাণিজ্য নীতির সঙ্গে সরাসরি পাল্লা দিচ্ছে। এদিন আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য নৈশভোজের আয়োজন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার জন্মদিনও উদযাপন করা হয়। শিউলি রোসা, সময় সংবাদ। জ্যামাইকার স্থলভাগে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন মেলিসা। ঘন্টায় 185 কিলোমিটার বেগে বয়ে যাওয়া এ ঝড়ে উপকূল জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ জলোচ্ছ্বাস। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সতর্ক করেছেন, এমন ধ্বংস কোনো অবকাঠামোকেই সামলাতে পারবে না। রাজধানী কিংস্টনে ইতোমধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। মেলিসার প্রভাবে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে হাইতি, জ্যামাইকা ও ডোমিনিকান রিপাবলিকে 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর আগে কখনোই এ ধরনের প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়েনি জামাইকা। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টারের সতর্কবার্তায় বলা হয়েছে, মেলিসা নামের এই ঝড় অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী। ঝড় হঠাৎ থেমে গেলেও বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, কারণ বাতাস আবারও প্রবল হয়ে উঠতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার নিউ হোপ উপকূলের স্থলভাগে আঘাত হানে মেলিসা। ঘন্টায় 185 মাইল বেগের বাতাসে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ উপকূলের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের প্রস্তুতির সময় জামাইকায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকেই। হাইতি ও ডমিনিকান রিপাবলিকেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। জামাইকার প্রধানমন্ত্রী হোলনেস বলেছেন, এই মাত্রার হারিকেনের ক্ষতি কোনো দেশের অবকাঠামোই সম্পূর্ণভাবে সহ্য করতে পারবে না। এরই মধ্যে রাজধানী কিংস্টনের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে 2 লাখের বেশি বাসিন্দা। ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হওয়ায় স্যাটেলাইট ফোনে চলছে যোগাযোগ। হ্যারিকেন হান্টার নামে পরিচিত মার্কিন বিমান বাহিনীর আবহাওয়া রিকনেসেন্স স্কোয়াড্রন মেলিসার তথ্য সংগ্রহ করেছে। সামরিক ভিডিওতে দেখা যায় এই ঝড়ের প্রবল ঘূর্ণি। এটা 1851 সালের পর জ্যামাইকার উপর সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাত। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় স্থলভাগে অবস্থান করলে মেলিসা আরও ভয়াবহ হতে পারে। এর প্রভাবে জামাইকার দক্ষিণ উপকূলে 3 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস এবং 76 সেন্টিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এটি দ্বীপ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ঘূর্ণিঝড় মন্থার আঘাতে লণ্ডভণ্ড ভারতের অন্ধ্রপ্রদেশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে উপকূলের স্থলভাগে আঘাত হানে ঝড়টি। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি, উপচে পড়ে যায় গাছপালা। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। ঝড়ের আঘাতে এখন পর্যন্ত 1 নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। ভিজাক বিমানবন্দরে বাতিল করা হয় 32টি ফ্লাইট। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কানিকাডা ও মাচিলিপট্টনমের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা। ভারতের আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে এর প্রভাব দেখা যায়, যা চলে গভীর রাত পর্যন্ত। ঘন্টায় 100 কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসে উপড়ে পড়েছে অসংখ্য গাছ, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। রাজ্যের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কোনাসীমা জেলার মাকানাগুদেম গ্রামে গাছ চাপায় 1 নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30 থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত রাজ্যের কৃষ্ণা, এলুরু ও কানিকাটা জেলায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবা চালু থাকলেও সাধারণ মানুষকে উপকূলীয় এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের 38,000 হেক্টর জমির ফসল ও 1,38,000 হেক্টর হর্টিকালচার জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রায় 76,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। খোলা হয়েছে 219টি চিকিৎসা কেন্দ্র। ঝড়ের কারণে ভিগাজ বিমানবন্দরের বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। পাশাপাশি 120টি ট্রেনের শিডিউল বাতিল বা সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিবেশী ওড়িশাতেও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত 15টি জেলা। গঞ্জাম, গজপতি ও রায়গড়াতে দেখা দিয়েছে ভূমিধস। এরই মধ্যে 12,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের শাটডাউন তুলে নিতে টানা ১৩তম বার ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। এর মধ্যেই রিপাবলিকান সিনেটরদের সঙ্গে গোপন বৈঠকে সামরিক বাহিনীর বেতন আগামী শুক্রবারের মধ্যেই পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে নভেম্বরে ৪ কোটির বেশি মানুষ সরকারি খাদ্য সহায়তা হারাবেন বলে শঙ্কা করা হচ্ছে। বিমান চলাচলও সংকটাপন্ন। বিমান পরিবহন খাতের কর্মীরা বেতন না পাওয়ায় বিকল্প চাকরি খুঁজছেন। যুক্তরাষ্ট্রের অচলাবস্থা দিনে দিনে জটিল হয়ে উঠছে। স্থানীয় সময় মঙ্গলবার আবারও মার্কিন সিনেটররা ব্যর্থ হয়েছেন শাটডাউন সমস্যার সমাধানে। ১৩তম প্রচেষ্টাতেও সরকারি কার্যক্রম পুনরায় চালু করার বিল পাশ হয়নি। প্রয়োজনীয় ৬০ ভোটের পরিবর্তে ৫৪-৪৫ ভোটে ব্যর্থ হয়েছে এই বিল। এদিনও একে অপরের ওপর দোষ চাপাতে ব্যস্ত ছিলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ৪০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি জানান, দেশের এই অচলাবস্থা কাটিয়ে ওঠা অত্যন্ত জরুরি হয়ে গেছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, সামরিক বাহিনীর সদস্যরা আগামী শুক্রবারের মধ্যে বেতন পেয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের ২৮টি অঙ্গরাজ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে। কারণ স্ন্যাপ বা খাদ্য সহায়তা বন্ধ হলে প্রায় ৪ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বিমান চলাচলেও প্রভাব পড়ছে। গেল সোমবার প্রায় ৭,০০০ ফ্লাইট এবং রোববার ৮,৮০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে। শাটডাউন দীর্ঘায়িত হওয়ার কারণে শত শত এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিকল্প চাকরিতে অংশ নিয়েছেন। বেতন না পাওয়া এবং কর্মী সংকট বিমান নিরাপত্তার উপর চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিছু কন্ট্রোলার ফুড ডেলিভারি বা উবার ড্রাইভারের মতো চাকরি নিচ্ছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাজেটে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে পর্তুগালের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিন নতুন জাতীয়তা আইনেরও অনুমোদন দিয়েছেন দেশটির পার্লামেন্ট। আইনটি কার্যকর হলে পর্তুগালের নাগরিকত্ব পেতে পর্তুগিজ ভাষাভাষী ও ইউরোপীয় দেশের অভিবাসীদের পর্তুগালে বৈধভাবে বসবাস করতে হবে ৭ বছর এবং অন্যান্য দেশের অভিবাসীদের ১০ বছর। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার পর্তুগালের পার্লামেন্ট অধিবেশনে চোখ ছিল সবার। নানা ইস্যুতে উত্তপ্ত ছিল দেশটির পার্লামেন্ট। একই দিনে ২০২৬ সালের বাজেটের পাশাপাশি প্রতীক্ষিত জাতীয়তা আইনেরও অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। বাজেটে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় নামে লিসবনের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা স্লোগানে পার্লামেন্টের দিকে যান তারা। স্থানীয় সময় দুপুরের দিকে চলা বাজেট অধিবেশনের আগেই পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই নানা স্লোগান ও ব্যানারে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদ জানান তারা। সেই সঙ্গে উচ্চশিক্ষা বিনামূল্যে করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। বাজেটে শুধু স্থানীয় নয়, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরও গুনতে হবে বাড়তি অর্থ। একই দিনে নতুন জাতীয়তা আইনেরও অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। প্রেসিডেন্ট আইনটি স্বাক্ষর করলে পর্তুগালের নাগরিকত্ব পেতে পর্তুগিজ ভাষাভাষী ও ইউরোপীয় দেশের অভিবাসীদের পর্তুগালে বৈধভাবে বসবাস করতে হবে ৭ বছর ও অন্যান্য দেশের অভিবাসীদের জন্য ১০ বছর। এছাড়া কোনো অপরাধে ৪ বছরের বেশি সাজা হলে নাগরিকত্ব হারাবেন অভিবাসীরা। লাগবে ভাষাগত দক্ষতা, সংস্কৃতি, ইতিহাস ও নাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্যের জ্ঞান। ২৩০টি আসনের মধ্যে পিএইচডি, সেগা, সিডিএস, ইনিশিয়েটিভ লিবারেলের ১৫৭ জন ডানপন্থী এমপির ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইনটির অনুমোদন দেয় পার্লামেন্ট। বিপক্ষে ভোট দিয়েছে সোশ্যালিস্ট পার্টি, লিভরে, লেফট ব্লক, প্যান ও পিসিপি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভাগ্যের সন্ধানে মালদ্বীপে গিয়েও মৃত্যু এড়াতে পারছেন না অনেক বাংলাদেশি প্রবাসী। সম্প্রতি ৩ দিনেই আকস্মিক বা স্ট্রোকে মারা গেছেন ৬ জন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী ২ জনের মরদেহ দেশে পাঠানো হলেও ৪ জনের মরদেহ এখনও হিমাগারে। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্য বলছে, মাত্র ৩ দিনের ব্যবধানে আকস্মিক মৃত্যু বা স্ট্রোকে প্রাণ হারিয়েছেন ৬ প্রবাসী বাংলাদেশি। ভাগ্যোন্বেষণের স্বপ্নে পাড়ি জমিয়েছিলেন বিদেশে, কিন্তু সেই স্বপ্নের সমাপ্তি ঘটেছে প্রবাসী জীবনের নির্মম বাস্তবতায়।
এ অবস্থায় হিমাগারের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি মৃত 6 প্রবাসী সজীব আহমেদ, আলম, রাসেল, মোহাম্মদ ইমরান হোসেন ও রহমান মিয়ার মরদেহ দেখে দেশে পাঠানোর বিষয়ে আলোচনা করেন হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে। হাইকমিশনের হিসেব বলছে, গত অর্থ বছরে মালদ্বীপে মারা গেছেন মোট 41 জন প্রবাসী বাংলাদেশি, যাদের মধ্যে 28 জন বৈধ এবং 13 জন অনিবন্ধিত কর্মী ছিলেন। চলতি বছরই এখন পর্যন্ত 35 জনের জীবনাবসান ঘটেছে। বেশিরভাগই হৃদরোগ বা মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। প্রবাসীদের দাবি, কম আয় ও মানসিক চাপ থেকেই বাড়ছে এমন মৃত্যুর হার। 3-4 দিনের ব্যবধানে আমরা আমাদের 6 জন প্রবাসী ভাইদেরকে হারাইছি। এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইতেছি, আমাদের হাই কমিশনারের মাধ্যমে তাদের দেহগুলি যেন বাংলাদেশে গিয়ে পৌঁছে। যারা মারা গেছে তারাও নতুন বিভিন্ন জায়গায় কাজ করত। হাইকমিশনের তথ্য অনুযায়ী মৃত 6 জনের মধ্যে 2 জনের মরদেহ এর মধ্যেই দেশে পাঠানো হয়েছে। বাকি 4 জনের মরদেহ হিমাগারে রাখা আছে। দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইকমিশনের কর্মকর্তারা। এই বছরই দেখা যাচ্ছে আমাদের 26 জন প্রবাসী বাংলাদেশি মালদ্বীপে মৃত্যুবরণ করেছেন। প্রবাসী ভাইরা যারা এখানে আছেন অন্তত বছরে একবার হলেও চেষ্টা করবেন ডাক্তারের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করার জন্য বা দেখানোর জন্য, তাহলে আমরা এখান থেকে বেঁচে যেতে পারবো। জীবন বদলানোর আশায় বিদেশে পাড়ি জমানো এমন অসংখ্য প্রবাসীর অকাল প্রয়াণ দেখিয়ে দিচ্ছে প্রবাস জীবনের কঠিন বাস্তবতা। সময় সংবাদ, মালদ্বীপ। ভাইস প্রেসিডেন্ট নন, বরং 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দেন। এর আগেও বিভিন্ন সমাবেশে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া নিয়ে মন্তব্য করেন। এমনকি বিভিন্ন সমাবেশে সমর্থকদের ট্রাম্প 2028 লেখা টুপি পরতেও দেখা যায়। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু সহযোগী এ বিষয়ে সম্ভাব্য আইনি বা রাজনৈতিক পথ খুঁজে দেখার কথা জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের চাকরি প্রতিস্থাপন করার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে বিনিয়োগ বাড়াতে প্রায় 14,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আধুনিক প্রযুক্তির যুগে টিকে থাকার প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করছে সংস্থাটি। করোনা মহামারীর পর এটি কোম্পানির সবচেয়ে বড় ছাঁটাই। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজনের কার্যক্রম আরও সংগঠিত ও দক্ষভাবে পরিচালনায় বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার অ্যামাজন জানায়, তারা কর্পোরেট পর্যায়ে প্রায় 14,000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। খরচ নিয়ন্ত্রণ ও সংগঠন কাঠামো সরলীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়েদ গ্যালেতি জানিয়েছেন, গ্রাহকের বর্তমান ও ভবিষ্যতের চাহিদার জায়গায় বিনিয়োগ করাই এখন তাদের লক্ষ্য। অ্যামাজন মূলত এখন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যামাজনের ছাঁটাইয়ের সংখ্যা প্রথমে 30,000 পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন এর প্রভাব পড়বে ই-কমার্স প্রতিষ্ঠানটির মানব সম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিসেস, এমনকি ওয়েব সার্ভিস ইউনিটেও। গেল জুনে অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি ইঙ্গিত দিয়েছিলেন যে জেনারেটিভ এআই প্রযুক্তি কর্মসংস্থানের ধরন বদলে দেবে। 2022 সালেও অ্যামাজন প্রায় 27,000 কর্মী ছাঁটাই করেছিল। বিশ্লেষকরা বলছে, অ্যামাজন খোলাখুলিভাবে এআই সংক্রান্ত কারণে কর্মী ছাঁটাইয়ের কথা স্বীকার করেছে। এবছর আরও বহু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করলেও এর আসল কারণ প্রকাশ করেনি। তবে অনেক ক্ষেত্রেই পেছনে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বয়ংক্রিয়তার প্রভাব। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাজ্যের অভিবাসন প্রত্যাশীদের স্কটল্যান্ডের ইনভারনেসে পুরনো সামরিক ব্যারাকে রাখার পরিকল্পনা করেছে সরকার। লেবার সরকারের এই সিদ্ধান্তে অনেকেই ক্ষুব্ধ। স্থানীয়দের মধ্যেও বাড়ছে উত্তেজনা। কেউ বলছেন এতে এলাকার নিরাপত্তা ও ভারসাম্য নষ্ট হবে, আবার কেউ বলছেন এটাই মানবিক দায়িত্ব।
রাজনৈতিক আশ্রয় কিংবা জীবনের হুমকি নিয়ে যারা নিজ দেশ থেকে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন তাদেরকে ব্রিটিশ সরকার এতদিন রেখেছে হোটেলে, আর এতে প্রতিদিন কোটি কোটি পাউন্ড ব্যয় হচ্ছে শুধু হোটেল ভাড়াতেই। আর তাই লেবার সরকার বলছে হোটেলে আশ্রয় প্রার্থীদের রাখার খরচ কমাতে তারা বিকল্প খুঁজছে। আর এই অর্থনৈতিক চাপ সামলাতেই পুরনো ব্যারাকগুলোকে অস্থায়ী আশ্রয় হিসেবে ভাবা হচ্ছে। এর আগে নেপিয়ার ও ওয়েদার্সফিল্ড ব্যারাকে একইভাবে আশ্রয় প্রার্থীদের রাখা হয়েছিল, তখনও উঠেছিল নিরাপত্তা, স্বাস্থ্য, মানবাধিকারের প্রশ্ন। এখন স্কটল্যান্ডে একই পদক্ষেপে আবারও সেই পুরনো বিতর্ক ফিরে এসেছে। লন্ডনের ব্যস্ত রাজনীতি থেকে অনেক দূরে স্কটল্যান্ডের শান্ত ইনভারনেসের এক প্রান্তে এখন চলছে তীব্র বিতর্ক। পুরনো ব্যারাক ভবনে আশ্রয় প্রার্থীদের রাখার পরিকল্পনা ঘিরে স্থানীয়দের মধ্যে স্পষ্ট বিভক্তি তৈরি হয়েছে। অনেকে বলছেন সরকার যেভাবে কোনো পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে তা অসম্মানজনক। কিছু বাসিন্দা আশঙ্কা করছেন আশ্রয়প্রার্থীদের ভিড়ে স্থানীয় অবকাঠামো ও জনসেবা ব্যবস্থার উপর চাপ পড়বে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা মনে করেন এই মানুষগুলো যুদ্ধ নির্যাতন থেকে পালিয়ে এসেছে, তাই তাদের আশ্রয় দেয়া বোঝা নয়, দায়িত্ব। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সিদ্ধান্ত বাস্তবায়নের আগে তারা স্থানীয়দের মতামত জানতে চায়। তবে স্থানীয়রা অনেকেই মনে করছেন সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে, তাই তাদের মতামত আর শোনা হবে না। নাদিম মারজান, সময় সংবাদ। ঘন ধোঁয়ার চাদরে ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে যায় শহরের আকাশ, যা তৈরি করছে অস্বাস্থ্যকর অবস্থা। সরকারের তৎপরতা থাকলেও দূষণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানান বিশেষজ্ঞরা। নয়াদিল্লির ইন্ডিয়া গেটের চারপাশে ছড়িয়ে আছে ঘন কুয়াশার মতো ধোঁয়া। সকালবেলার হাঁটাহাঁটি কিংবা ব্যায়াম সবই হচ্ছে দূষিত বাতাসের ভেতর। সূর্যের আলোও মলিন, বাতাসে যেন শুধুই বিষাক্ত কণার ছড়াছড়ি। বায়ুমান বিষয়ক সংস্থার মতে মঙ্গলবার দিল্লির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে এসেছে। প্রতি বছর শীতের শুরুতেই এমন ঘন ধোঁয়ায় ঢেকে যায় শহরটি। শীতল বাতাস, যানবাহনের ধোঁয়া আর আশেপাশের রাজ্যে কৃষিজমি পোড়ানোর ধোঁয়ায় মিশে তৈরি হয় এই প্রাণঘাতী বিষাক্ত ধোঁয়া। এতে করে বাড়ছে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া আর হৃদরোগের ঝুঁকি। দূষণ কমাতে শহর জুড়ে পানি ছেটানো সহ নানা উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব পদক্ষেপ কেবল অস্থায়ী স্বস্তি দিচ্ছে, কারণ মূল সমস্যার সমাধানে দরকার কৃষিক্ষেতের দহন ও গাড়ির ধোঁয়া নির্গমন কমানো। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও দিল্লির বায়ুগুণের উন্নতি হবে না। এ সময় সূচক থাকবে খুব খারাপ থেকে খারাপ পর্যায়ে, অর্থাৎ 201 থেকে 400 এর মধ্যে। রাজধানীর আকাশে তাই আরও কিছুদিন থাকতে পারে এই ধোঁয়াশার চাদর। প্রতিদিন 2 কোটিরও বেশি মানুষ শ্বাস নিচ্ছেন বিষাক্ত বাতাসে। দিল্লির এই ধোঁয়াচ্ছন্ন সকাল যেন তাদের জন্য একটি অনিশ্চিত দিন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কেনিয়ার উপকূলে বিমান বিধ্বস্ত হয়ে 11 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি হাঙ্গেরি ও জার্মান থেকে আগত পর্যটকদের বহন করছিল। বিমানের মালিক প্রতিষ্ঠান মোম্বাসা এয়ার সাফারি জানায় বিমানে 10 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 8 জন হাঙ্গেরিয়ান এবং 2 জন জার্মান ও ক্যাপ্টেন ছিলেন কেনিয়ান। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করছে প্রশাসন। স্থানীয় পুলিশ ও সিভিল এভিয়েশন অথরিটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলেও জানায় তারা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। MC-21 যাত্রীবাহী বিমানের দ্বিতীয় সংস্করণের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে রাশিয়া। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রোস্টেকের তত্ত্বাবধানে পুরোপুরি দেশীয় যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে বিমানটি। নতুন এই সংস্করণে ব্যবহৃত হয়েছে PD-14 টার্বোফ্যান ইঞ্জিন। স্থানীয় সময় মঙ্গলবার MC-21 যাত্রীবাহী বিমানের দ্বিতীয় সংস্করণ সামনে আনে রাশিয়া। এদিন সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন করা হয় বিমানটি। রুশ শিল্প মন্ত্রণালয় জানায় দেশীয় প্রযুক্তিতে বিমানটি তৈরি করেছে ইয়াকোভলেভ কোম্পানি। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রোস্টেকের তত্ত্বাবধানে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের আওতাধীন ইরকুতুস্ক কারখানায় এটি তৈরি হয়। নতুন এই সংস্করণে ব্যবহৃত হয়েছে রুশ নির্মিত বোর্ড সিস্টেম ও PD-14 টার্বোফ্যান ইঞ্জিন।
রোস্টেক জানিয়েছে 2026 সালের শেষ নাগাদ প্রথম MC-21 সরবরাহ করা হবে এবং 2030 সালের মধ্যে বছরে 36টি বিমান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগের সংস্করণের বিমানের ওজন বেশি থাকায় জ্বালানি দক্ষতা নিয়ে এয়ারলাইন্সগুলো কিছুটা সতর্ক ছিল। তবে নতুন দেশীয় সংস্করণে এসব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় এয়ারবাস ও বোয়িং বিমানের রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ে রুশ বিমান কর্তৃপক্ষের জন্য, যে কারণে 175 আসন বিশিষ্ট এই MC-21 জেট এখন মস্কোর জন্য হয়ে উঠেছে স্বনির্ভর যাত্রী বিমান প্রকল্পের কেন্দ্রবিন্দু। তবে 2025 সালের আগস্ট পর্যন্ত রাশিয়া মাত্র একটি জেট সরবরাহ করতে পেরেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শহীদিন, সময় সংবাদ। ফ্রান্সের ফার্স্ট লেডির লিঙ্গ পরিচয় নিয়ে অনলাইনে হয়রানির অভিযোগে 10 জনের বিচার শুরু হয়েছে। সোমবার প্যারিসের একটি ফৌজদারি আদালতে মামলায় 10 আসামি হাজির হন। তাদের মধ্যে 8 জন পুরুষ ও 2 জন নারী। তাদের বয়স 41 থেকে 60 বছরের মধ্যে। দোষী সাব্যস্ত হলে তাদের 2 বছরের কারাদণ্ড হতে পারে। ফ্রান্স ও অন্যান্য দেশের কিছু মানুষ ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোর লিঙ্গ পরিচয় নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন। এর প্রেক্ষাপটে এই মামলার বিচার শুরু হয়েছে। গত জুলাইয়ে ম্যাক্রো দম্পতি যুক্তরাষ্ট্রে একটি মানহানির মামলা করেন। প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ শনাক্ত করতে পারে এমন টয়লেট পরিষ্কারক ইউরিফাই ট্যাবলেট তৈরি করেছে যুক্তরাজ্যের এক শিক্ষার্থী, যা জায়গা করে নিয়েছে জেমস ডায়সন অ্যাওয়ার্ডের গ্লোবাল টপ 20 তালিকায়। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট এবং ইম্পেরিয়াল কলেজের স্নাতক শিক্ষার্থী ইদান জু উদ্ভাবন করেছে বিশেষ এই ট্যাবলেট। ইউরিফাই নামের এই টয়লেট ট্যাবলেট ফ্লাশ করার সময় নির্গত করে বিশেষ রাসায়নিক রিয়েজেন্ট, যা প্রস্রাবে থাকা অ্যালবুমিন শনাক্ত করতে সক্ষম। কিডনি রোগের প্রাথমিক সংকেত হিসেবে যেটি ব্যবহৃত হয় চিকিৎসা বিজ্ঞানে। ব্যবহারকারী ঝুঁকিতে থাকলে পানির রং পরিবর্তন হয়ে ফ্যাকাশে হলুদ থেকে নীল হবে, যা ইঙ্গিত দেয় চিকিৎসকের পরামর্শের প্রয়োজন ব্যবহারকারীর। এই উদ্ভাবনের পেছনে রয়েছে ব্যক্তিগত অনুপ্রেরণা। উদ্ভাবক ইদান জু জানান, তার বাবার কিডনি রোগ 10 বছর ধরা না পড়ায় তিনি এমন প্রযুক্তি তৈরিতে আগ্রহী হন, যা দৈনন্দিন জীবনে ব্যবহার করলে ব্যবহারকারী পেতে পারেন আগাম সতর্কবার্তা। এই উদ্ভাবনটি এরই মধ্যে জায়গা করে নিয়েছে জেমস ডায়সন অ্যাওয়ার্ডের গ্লোবাল টপ 20 তালিকায়। অনুপ্রেরণার উৎস ছিল আমার বাবা। 2 বছর আগে তার কিডনির রোগ ধরা পড়ে, কিন্তু তিনি এর আগেই প্রায় 10 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। নিয়মিত অভিযোগ করলেও কখনো সঠিকভাবে রোগ নির্ণয় হয়নি। টয়লেটের রিমের নিচে স্থাপনযোগ্য এই ট্যাবলেট প্রতিবার ফ্ল্যাশে পরিষ্কারক ফোম বের করে, যা একই সঙ্গে বাথরুম পরিষ্কার রাখে ও স্বাস্থ্য পর্যবেক্ষণে কাজ করে। বিশ্বব্যাপী প্রায় 10% মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন। চিকিৎসা সুবিধা না পাওয়ায় এ কারণে প্রতি বছর মৃত্যু হয় লক্ষাধিক মানুষের। এই ইউরিফাইকে কেবল একটি স্যানিটারি উদ্ভাবন নয়, বরং সম্ভাব্য স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অর্জিতা শহীদিন, সময় সংবাদ। যেখানে যুদ্ধের ক্ষত আজও শুকায়নি, সেখানে নতুন করে জীবনের আলো জ্বালাচ্ছেন কঙ্গোর এক নারী। দেশটির গোমা শহরের একটি ওয়ার্কশপে নিজের পা হারিয়ে অন্যদের জন্য নতুন পা বানিয়ে ফিরিয়ে দিচ্ছেন হাঁটার সাহস। উইভিন কাভিরা মুকাটা অনেকের স্বপ্ন পূরণের কারিগর এখন। 2014 সালে বোমা বিস্ফোরণে হারিয়েছিলেন একটি পা। জীবন চলার আশা যেন তখনই থেমে যায়, কিন্তু না, দমে যাননি কঙ্গোর উইভেন কাভিরা মুকাটা। অদম্য ইচ্ছা শক্তি দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি এখন অন্যের স্বপ্ন পূরণের কারিগরও তিনি। উইভেন কাভিরা মুকাটা যুদ্ধ বিধ্বস্তদের জন্য তৈরি করেন কৃত্রিম অঙ্গ, যেন আবার তারা হাঁটতে পারেন, হাসতে পারেন, বাঁচতে পারেন। এক সময় ভাবতাম আমার জীবন শেষ, কিন্তু যখন প্রথম এক রোগীকে নতুন পায়ে হাঁটতে দেখলাম, তখন বুঝেছিলাম এটাই আমার জীবনের কাজ, হারানো হাসি ফিরিয়ে দেয়া। মুকাটার হাতে তৈরি প্রতিটি কৃত্রিম অঙ্গ যেন এক একটি নতুন জীবনের প্রতীক। শিরিকা লা উমোজা অর্থোপেডিক সেন্টার, যেখানে প্রতিদিনই কেউ না কেউ ফিরে পান হাঁটার সাহস। কেবলই পা নয়, এখানে ফিরিয়ে দেওয়া হয় আত্মবিশ্বাস আর জীবনের মানে। এই ব্রেসগুলোর সাহায্যে আমি আবার হাঁটতে পারবো, কাজ করতে পারবো, পরিবারের জন্য রুটি রুজি জোগাড় করতে পারবো। যুদ্ধের আগুনে পোড়া কঙ্গোতে উইভেন কাভিরা মুকাটা যেন এক আশার নাম। এক সময় যে নারী নিজেই ছিলেন আহত, তিনি এখন শত শত মানুষের ভরসার নাম। নিজের প্রতিবন্ধকতাকে জয় করে তিনি দেখিয়েছেন ইচ্ছা শক্তি মানুষের আসল শক্তি।
শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ভয়াবহ বোমা হামলা ইসরায়েলের, নিহত 18, আহত অর্ধ শতাধিক। হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ। এবং শক্তিশালী হারিকেন মেলিসার তাণ্ডবে লণ্ডভণ্ড জামাইকা উপকূল, ভয়াবহ জলোচ্ছ্বাস। ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মন্থার আঘাত, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি ও গাছপালা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।